ফাহমিদা আপা, আপনার কাছে যদি যে জিনিসটা আমরা জানতে চাই যে বাজেট দেওয়া হয়, আপা যেটি বললেন সেই বাজেট আমরা খরচ করতে পারি না, এটা উন্নয়ন সহযোগীদের টাকা না, আমাদের যে অর্থ বরাদ্দ করা হয় বাজেটের মাধ্যমে সেটাও করা যায় না। এটা কি আসলে সদিচ্ছার অভাব নাকি সক্ষমতার অভাব নাকি আসলে প্ল্যানফুলি আনপ্ল্যান্ড ওয়েতে খরচটা না করার একটা চিন্তা থাকে? এটা আমি মনে করি যে সবগুলারই একটা সংমিশ্রণ। কিছুটা তো আমাদের সক্ষমতার অভাব আছে, কারণ এখানে যে কোনো আপনি জানেন যে এডিপি কিংবা উন্নয়ন বার্ষিক উন্নয়ন কর্মসূচির যে প্রকল্পগুলো সেগুলো তো শুরু করতে কত সময় চলে যায়, তারপরে মানে এটার যে দীর্ঘসূত্রিতা একটা রয়েছে, তো সেইখানে সক্ষমতাটা তো এমন কিছু না, এটা রকেট সায়েন্স না। ইচ্ছা করলেই আপনার সক্ষমতাটা করা যায়। সরকারের তাদেরকে প্রশিক্ষণ দিয়ে সরকারের বিভিন্ন যে কোথায় কোথায় দীর্ঘসূত্রিতা হয়, এটা তো আপনার পরিকল্পনা কমিশন IMD তারা তো দেখে গিয়েছে কোথায় কোথায় দেরিগুলো হয়, এগুলো উতরানো সম্ভব। তো আরেকটা হচ্ছে যে হ্যাঁ, সদিচ্ছার কথাটা বলছেন, সেইখানে একটা মনে হয় যেন ইচ্ছা করেই কি এত দেখতে দেখতে যে এত স্বাধীনতার 50 বছরের উপরেও চলে গেল, শিক্ষাক্ষেত্রে আমরা এত পিছিয়ে রয়েছি কেন? এখনও আমাদেরকে এই ধরনের বেসিক আলোচনা, কিন্তু আমরা উঁচু লেভেলের আলোচনা করতে পারছি না যে আমরা সায়েন্টিস্ট কিংবা কোনো মহাকাশে পাঠাবো আমাদের তরুণদেরকে, সেইটা না, বেসিক জিনিস নিয়ে কিন্তু আলোচনা করছি। কেন করছি? তো সেখানে আসলে ইচ্ছাকৃতভাবেই কি হচ্ছে কি না। এবং আরেকটা বিষয় হচ্ছে যে ইচ্ছাটা এটা প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে। কেন বলছি? দেখেন, যারা নীতি নির্ধারণী পর্যায়ে থাকে, যারা দেশ পরিচালনা করা থাকে, সেটা রাজনীতিবিদ হোক, আমলা হোক, তাদের যদি দেখেন যে তাদের পরিবারের সদস্যরা ছেলেমেয়েরা কোথায় পড়াশোনা করছে, তো তারা কি দেশে পড়াশোনা করছে? আবার যদি দেশে পড়াশোনা করে তারা কি যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছে? বেশিরভাগই কিন্তু না। আপনি তো এটা আমার চেয়ে ভালো জানবেন, আপনি একজন সাংবাদিক। সুতরাং তাদের তো এখানে কোনো দায়বদ্ধতা, তাদের আর্জটা নাই, কারণ তাদের তো বিদেশে যে তারা লেখাপড়া করছে এবং দেশে করলে ইংলিশ মিডিয়ামে সবচেয়ে ভালো, এটা বলছে যে দেশে করলে ইংলিশ মিডিয়ামে করছে। সুতরাং তা এই সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এটার গুণগত মান, এখানে বরাদ্দ এত ইয়ে করার তো নাই। এটা আরেকটা বিষয়, অর্থাৎ আমার কোনো ইয়ে নাই, ওনারশিপ নাই, এখানে দায়বদ্ধতা। তারপরে হচ্ছে আরেকটা যে এই সক্ষমতাটা যদি না থাকে এবং পারফরমেন্স যদি খারাপ হয়, তো সেটার জন্য কি জবাবদিহিতা আছে? এই যে জবাবদিহিতাটা এবং স্বচ্ছতা, এই সবগুলি না থাকার কারণেও কিন্তু কোনো দায়বদ্ধতা নাই। কারণ আপনার কাজ করলেও একই কথা, প্রমোশন হবে, না করলেও একই প্রমোশন, কিংবা প্রমোশন না হলেও চাকরিটা তো আর যাবে না। তো এরকম একটা হ্যাঁ, সেগুলি সবই কোনো কিছুতে এটা ঘাটতি নাই। তো পারফরমেন্স ভিত্তিক তো আর এখানে মূল্যায়নটা হয় না। সব কিছুর একটা সংমিশ্রণ করে এই শিক্ষা খাতটাকে, আবার আপনি যদি দেখেন আজকে আমরা শিক্ষা খাত নিয়ে আলাপ করছি, আপনি যদি স্বাস্থ্য খাত নিয়ে আলাপ করেন, একই ধরনের বৈশিষ্ট্য, খারাপ অবস্থা, এটাই হ্যাঁ, একই বৈশিষ্ট্য, কারণ সমস্যাগুলি তো একই জায়গায়। আপনি বলছেন সক্ষমতা, দক্ষতা, ইচ্ছা, রাজনৈতিক সদিচ্ছা, জবাবদিহিতা এইরকম, কিংবা আমার ওনারশিপ, এগুলা কোনোটাই নাই। এই কারণে কিন্তু এসেছে এই অবস্থা। এবং আরও একটা যে তার উপরে আমি মনে করি যে রাজনৈতিক সদিচ্ছাটা সবচেয়ে বেশি। আমরা এর আগে কি দেখলাম, অনেক কিন্তু শিক্ষা নিয়ে কিছুদিন পর পর এটা পরিবর্তনের নামে এটা নিয়ে এমন একটা পরীক্ষামূলক জিনিস শুরু হয়ে যায়, এটাকে আরো পিছনের যা আছে তার পিছনের দিকে নিয়ে যাওয়ার জন্য ক্লাস 5 কে 8 এর সাথে 8 এর সাথে 5 কি পরীক্ষা কোনটা হবে, নিয়ম কানুন করা হয়। এবং তারপরে সেখানে বিভিন্ন দেশের উদাহরণ, যেটা আমাদের দেশে অ্যাপ্লিকেবল না, সেইগুলাকে করে এই ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন পরীক্ষামূলক কিছু তাদেরকে অ্যাজ ইফ একটা ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে তাদেরকে। তো ভালোটাকেও খারাপ করার একটা প্রয়াস। সেই জন্যই আমাদের মাঝে মাঝে মনেও হয়েছে অতীতে যে আসলে পরিকল্পিতভাবে কি আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে কিনা, সেখানে কেউ কাজ করছে কিনা, এটা একটা। আর কারণ কি জানেন, যে আমরা বলছি যে অর্থনীতিকে দেখলাম যে একদিকে প্রবৃদ্ধি হচ্ছে, বৈষম্য বাড়ছে, জিনি কোফিশিয়েন্ট তো বেড়েই চলেছে, বৈষম্য একটা অসম উন্নয়ন হয়েছে। এবং এই অসম উন্নয়নটা আরও ঘনীভূত হবে, এটার আরেকটা হাতিয়ার হচ্ছে শিক্ষাতে বৈষম্যটা করলে। তো বৈষম্যটা তো অলরেডি তৈরি হয়ে গেছে। আজ আপনি দেখেন 20-30, আমরা ছোটবেলায় দেখতাম যে
আপনার বোর্ডে কারা ফার্স্ট স্ট্যান্ড করেছে, ফার্স্ট সেকেন্ড থার্ড, হঠাৎ একটা মানে সেই মফস্বলের একটা স্কুল থেকে বের হয়ে এসেছে তারা। তো তার মানে চিন্তা করেন আজকে থেকে 20-30 বছর 40 বছর আগে 50 বছর আগেও যে ওই রকম একটা প্রত্যন্ত অঞ্চলের স্কুল থেকে, তো তার মানে কি সেখানে আমাদের তো ছিল, সেইটা কিন্তু আজকাল আর সেটা শোনা যায় না। একে তো আপনার শিক্ষা পদ্ধতিরও পরিবর্তন হয়ে গেছে, জিপিএ 5 গোল্ডেন জিপিএ সবাই করে আসে, কিন্তু নিজের নামটাও শুদ্ধ করে বলতে পারে না, একটা লাইন ইংরেজি বলতে পারে না, সেটা তো কি করুণ পরিণতি। তো সেই ক্ষেত্রে তো আমি তো দায়ী করবই যারা নীতি নির্ধারকরা রয়েছেন, যারা এই মানে একটা হচ্ছে নীতিমালা প্রণয়ন, তারপর সুপারভিশন, তারপরে হচ্ছে বাস্তবায়ন, সবাই মিলে তাদের তো দায়, এটা এড়ানোর কোনো উপায় নেই। এখানে আরেকটা বিষয় যুক্ত করি, সেটা হচ্ছে যে রাশেদা, যদি আপনি দীর্ঘদিন শিক্ষা নিয়ে কাজ করছেন, আমরা যদি প্রাইমারি স্কুলটা দেখি, সরকারি প্রাইমারি আছে, বেসরকারি প্রাইমারি আছে, রেজিস্টার প্রাইমারি আছে, এফতেদিয়া আছে, নন রেজিস্টার আছে, তারপরে যদি আমি করে এভাবে খেয়াল করি ইংলিশ মিডিয়াম আছে, এনজিওদের স্কুল আছে, মসজিদ ভিত্তিক, মাদ্রাসা ভিত্তিক, আবার বড় বড় স্কুলের সঙ্গে আবার প্রি প্রাইমারি আছে। তো এতটা যদি ডিভাইশন একটা বাচ্চা তার শিক্ষা জীবনের শুরুতে হয়, তাহলে আমরা যে বাংলাদেশকে একটা দেশ হিসাবে গড়ে তুলবার জন্য যে একটা একক চিন্তা নিয়ে তার মধ্যে, সেটাকে আমরা দিতে পারি নাকি আরও এই বৈষম্যের সাথে বিভাজনটাকে আমি সেপারেট করে ফেলতে পারছি? দেখুন, এই বিষয়টি তো ধীরে 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 একেবারে সমাজের গভীরে প্রথিত হয়ে গেছে। আপনি তো যেটা বললেন, এই যে ধারা, মূল জায়গায় তো 3টি ধারা, একটি হচ্ছে ধর্মীয় ধারা, আরেকটি হচ্ছে ইংরেজি মাধ্যম, আরেকটি মূল ধারা। প্রত্যেকটার মধ্যে উপধারা আছে। এই শুধু প্রাথমিকেই 13 রকম উপধারা। আপনি যেটা বললেন, এই যে ইবতেদায়ী আছে, কওমি আছে, ইত্যাদি ইত্যাদি। সবচেয়ে বড় জায়গা যেটা, সেটা হলো এটাকে কখনোই কোনো জায়গায় আমরা দেখিনি একটা নিয়মতান্ত্রিক কাঠামোর মধ্যে আসতে। এই জায়গাটা থেকে বিভাজনটা আরো বড় হচ্ছে। নিয়মতান্ত্রিক কাঠামো বলতে আমরা পৃথিবীর কোনো দেশেই এই মুহূর্তে আসলে যে একেবারে একই ধারা শিক্ষা ব্যবস্থা নাই। এটা ফ্রিডম অফ চয়েস, আপনি না করতে পারেন না, কেউ যদি অন্য জায়গায় যেতে চায় যাবে, কিন্তু একটা সরকারি ব্যবস্থাপনায় তো একটা নিয়মতান্ত্রিক কাঠামো থাকতে হবে। আমি নিয়ন্ত্রণের কথা বলবো না। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের জন্য যদি আইন থাকে, তাহলে ইংরেজি মাধ্যমের জন্য কেন নাই রেজিস্ট্রেশন করতে? কেন বাধ্যতামূলক না? কেন কওমি মাদ্রাসার জন্য নাই? আমার সন্তানেরা আমার দেশের কোথায় পড়ছে, কি পড়ছে, কিভাবে পরিচালিত হচ্ছে, তাদের অর্থের উৎস কি? উনি যে জবাবদিহিতার কথা বললেন, কোথায়? এই জায়গাটাতেই রাজনৈতিক একটা শক্ত অবস্থান আমরা কোনো সরকারের সময় দেখিনি। গত কয়েক বছর ধরেই, মানে দীর্ঘ 2 দশকই বলবো, দেখিনি আমরা। এখানে দিনের পর দিন বিভাজন হয়েছে শিক্ষা ব্যবস্থায়, সমাজের বিভাজনের সাথে সেটা বেড়েছে। অংশীজন, যাদেরকে বলা হয় স্টেক হোল্ডার, তাদের নানা ধরনের মানে চাওয়া পাওয়া এসে ঢুকেছে, এবং সেইখানে দুঃখের সাথে যেটা মানে লজ্জা লেগেছে যখন ইউনেস্কো 23 সালে প্রকাশ করেছে গবেষণা অনেকগুলো দেশের উপরে, যে বাংলাদেশে মানে পকেট আউট অফ পকেট এক্সপেন্স যেটা যেটা প্যারেন্টসদের কাছ থেকে আসে, সেটা হলো 70%। শিক্ষার্থী, আমার সন্তানের পিছনে আমি বিনিয়োগ করছি, তার 70% আমার পকেট থেকে দিতে হচ্ছে। তার মানে এটার সঙ্গে ব্যবসাটা ভালোভাবে যুক্ত, খুবই ভালোভাবে হয়েছে, এবং যারা পারছে তারা পড়াচ্ছে, বাকিরা ওই যে শিক্ষার মান নিয়ে উনি যে প্রশ্নটা করলেন, মানটা তো একটা বড় প্রশ্ন। মানের তো 3টা জায়গা আছে, যে 3টা অংশীজন, একটা হচ্ছে শিক্ষার্থী, আরেকটা শিক্ষক, আরেকটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের শিক্ষকদের মাঠের বাস্তবতা যদি দেখেন, এখনো আমরা অনেক দাবি করেছি যে শিক্ষকদের প্লিজ শ্রেণীকক্ষের ভেতরে রাখুন, কিন্তু যত সার্ভে হয় ইলেকশন ডিউটি থেকে শুরু করে সব শিক্ষকদের করতে হয়। কেন? তাদের তো আপনি সক্ষমতা বাড়িয়েও তো কোনো লাভ নেই, বিনিয়োগ করেও লাভ নেই। শিক্ষকদের বেতন ভাতা বাড়ছে এবার বাজেটে যতটুকু জানি, কিন্তু তাতে তো লাভ হবে না। তো তাদেরকে যদি আপনি বাইরেই রাখেন, তাহলে কে ক্ষতিগ্রস্ত হবে? আমার শিক্ষার্থী, আমার অভিভাবক। এদের কথা চিন্তা করবো না আমরা মূলধারার? এই জায়গাটা থেকে রাজনৈতিক সদিচ্ছা
খুব শক্তভাবে দেখিনি এখনো। রাজনৈতিকও বলবো না, নীতি নির্ধারকদের পক্ষ থেকে সদিচ্ছা এমনভাবে দেখিনি। শিক্ষাটা তো খয়রাতি কিছু না, শিক্ষাটা তো অধিকার, মৌলিক মানবাধিকার।